গল্প শ্যামবর্ণ, লেখায় আর বিনু। আমাকে দেখতে আসলে তাই জোর সরছে, বাসায় আয়োজন চলছে। সত্যি বলতে কি সব মেয়েদের মতো আমার মধ্যে কোনো ভয় কাজ করছে না। এবার সহ আমাকে 17 বার দেখতে আসতেছে। তাই হয়তো সব ভয় জোরটা কেটে গেছে। এবারের ছেলেটা অনেক বড় কোম্পানির সফটওয়্যার ইঞ্জিনিয়ার। চাচা চাচি আর মা চান যেন এবারের সম্বন্ধটা কোনোভাবেই না ভাঙে। পার্লার থেকে দুটা মেয়ে এসেছে, আমাকে শাড়ি পরালো, কয়েক প্রলেপ মেকআপ করে সাজিয়ে দিল যে দেখবে সে যেন চোখ ফেরাতে না পারে। কিছুক্ষণ পর ছেলের বাড়ি থেকে লোক আসলে, ছেলেও এসেছে। তাদের হরেক রকমের নাস্তার আইটেম দিয়ে টেবিল ভরিয়ে দিল। হাজার হলেও ছেলে পক্ষ, তাও আবার আমাদের থেকে বড় পরিবার। আমাকে নিয়ে গিয়ে তাদের সামনে একটা চেয়ার দিয়ে বসা, যাতে দেখতে সুবিধা হয়। ছেলের মা পড়াশোনা থেকে শুরু করে সংসারের সকল কাজ সম্পর্কে জিজ্ঞাসা করলো, পারি কিনা আসাতে। পা থেকে মাথা অব্দি খুঁটে খুঁটে দেখছে, তাতে আমার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ হচ্ছে না। এসবে অভ্যস্ত হয়েছি। তারপর ছেলে সহ আমাকে ছাদে পাঠালো একা কথা বলার জন্য। এবারও কোনো ভয় লজ্জা কাজ করছে না। গেলাম ছাদে। ও বলাই হয়নি, আমার নাম সারা। ছেলেটা আমাকে জিজ্ঞাসা করলো, আমি কি আপনাকে কিছু পার্সোনাল কথা জিজ্ঞাসা করতে পারি? অবশ্যই। বাপ ভালোই ফর্মালিটি মেনটেন করতে জানে। আপনার গায়ের রং নিয়ে আমার কোনো সমস্যা নেই। স্রষ্টা তো আর সবাইকে সুন্দর রং দিয়ে সৃষ্টি করেননি। আমার আর বুঝতে বাকি রইল না, মেকআপ দিয়ে মুখটা ফর্সা করলেও হাতটা যে সামনে সামনে রয়ে গেছে। আমার গায়ের রং নিয়ে মাথা ব্যথা নেই, কিন্তু আমার সমাজ যে মাথা ব্যথা ধরাতে বাধ্য করে। যাই হোক, ছেলেটার কথা শুনে ভালো লাগলে, জানি না সে ব্যঙ্গ করে বললো নাকি। আচ্ছা, আপনি কি কাউকে পছন্দ করেন? কোনো বয়ফ্রেন্ড আছে নাকি? না, নেই। এখন তার সময় আর বয়ফ্রেন্ড নেই কথাটা কেন জানি হলেও হচ্ছে না। বাই দ্য ওয়ে, আপনি ভার্জিন তো? কথাটা শুনে মাথাটা ঠিক রাখতে পারলাম না। হয়তো আমি এখন ওনাকে যা বলবো তা শুনে তিনি বিয়েতে মতো দিবেন না, কিন্তু আমিও এমন ছেলেকে বিয়ে করবো তার উচিত জবাব দিব। আমি তো ভার্জিন, তা আপনি ভার্জিন তো? এতক্ষণ আমি কিছুদিনের ঘটে যাওয়া কথা বললাম। আমাকে লিফট দেওয়া পাশের সিটের আঙ্কেলকে 2 দিন আগে ঢাকায় আসছে একটা বড় কোম্পানিতে আমার জব হয়েছে, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আর জয়েন করবো। কোনো গাড়ি না পেয়ে এই আঙ্কেলের কাছে লিফট চাইলাম, উনি দয়া করে রাজি হলেন। শহরের জ্যামে বসে আঙ্কেলকে আমার কিছুটা জীবন কাহিনী শোনাচ্ছি, উনি বাধ্য শ্রদ্ধার মতো মন দিয়ে শুনছেন। তারপর কি হলো মামুনি? ছেলেটা কি বলল? কি আর বলবে, সে তো রাগে আগুন। আমাকে বলল, এই মেয়ে, তোমার অ্যাটিটিউড দেখে তো আমি অবাক। নিজেকে আমার সাথে তুলনা করছো? এমনিতে মেয়ে মানুষ, তার উপর গায়ের রং। আমি তো ছেলে, আমি যা ইচ্ছা তোমাকে জিজ্ঞাসা করতে পারি। আর আমি ভার্জিন কিনা তা জিজ্ঞাসা করার তোমার কোনো যোগ্যতা নেই। যেই আমি বললাম একটু ভালো করে কথা বললাম, অমনি না, সাপের পাত পা দেখেছ? আসলে তোমাদের মতো মেয়ে বেশি লায় দেওয়া যায় না। লায় দিলে নিজেকে ক্যাটরিনা কারিনা ভাবতে শুরু করো। যত সব আজাইরা। নাকে মুখে কথাগুলো বলে নিচে নেমে গেল। আমাকে আর একটা কথার বলার মতো সুযোগ দিলেন। কথাগুলো যেন আমার মনটাকে ছুরির মতো কেটে কেটে ক্ষত করে দিল। এই সময় আল্লাহর কাছে অনেক অভিযোগ করতে মন চাইলো। চোখ দিয়ে যেন পানি পড়া বন্ধ হওয়ার নামই নিচ্ছে না। অনেকক্ষণ ধরে মন ভরে কেঁদে নিলাম, নিজেই নিজেকে অনেক বোঝালাম। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমাদের প্রত্যেকে অনেক রকম অবস্থায় রেখে পরীক্ষা নিতে চান। শুনেছি আল্লাহ যাদের বেশি ভালোবাসেন তাদের কঠোর পরীক্ষা ফেলেন এবং কষ্টও দেন বেশি। এসব বোঝাতে বোঝাতে নিজেকে সামলায় নিলাম। তারপর নিচে নেমে দেখি ছেলে আর তার পরিবার রেগেমেগে চলে গেছে। মা আর চাচি আমাকে নিচে নামতে দেখে জিজ্ঞাসা করলে কি হয়েছে। আমি সবটা খুলে বললাম। চাচা দূরে দাঁড়ায় ছিল, আমার কাছে এসে জড়ায় ধরে বলল,
মা, তুই যে করেছিস একদম ঠিক করেছিস, ওই ছেলে তোর যোগ্য না। চাচিও একই কথা বললো আর মা চুপ করে আছে। জানেন আঙ্কেল, আমার না বাবা নেই, ছোটবেলায় মারা গেছেন চাচা। চাচিমা আমি একসাথে থাকি, তাদের কখনো সন্তান হবে না, তাই আমাকে নিজের সন্তানের মতো আদর দিয়ে বড় করেছেন। কখনো বাবার অভাব চাচা বুঝতে দেয়নি, আমি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করি। তা তো বটেই, এখন সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, সবাই পারে না ভাইয়ের সন্তানকে নিজের করতে। যাই হোক, তোমার মা কিছু বললো না? তুমি কাজটা ঠিক করলে নাকি ভুল? মা সবসময় আমার সাপোর্টে থাকতো, সত্যি বলতে কি ওইদিন মা কিছুটা ভেঙে পড়েছেন। আমাদের সমাজ, ঘরে এত বড় মেয়েটার উপর গায়ের রং ময়লা, কত সম্বন্ধ আসলো, একটা বিয়ে অব্দি গড়ালো না, বুঝতেই তো পারছেন মায়ের মন। তো তুমি যে ঢাকায় আসলে, আবার জবে জয়েন করছো, বিয়ের চিন্তা কি মাথা থেকে ঝেড়ে ফেলছো? আপাতত বাসার সবাইকে অনেক কষ্টে রাজি করিয়েছি, আর এটা বলেছি আল্লাহ ভাগ্যে দেখে রেখেছেন, সময় ও সুযোগে তার সাথে মিলাই দিবেন, এখন শুধু নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আঙ্কেল, আমার অফিসে এসে গেছি। হুম, ভালো সিদ্ধান্ত নিছো। তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, আশা করি আমাদের আবার দেখা হবে। করিম, গাড়িটা থামাও। আমি গাড়ি থেকে নেমে পড়লাম। আঙ্কেল, আসি, ভালো থাকবেন আর দোয়া রাখবেন। মামুনি, দাঁড়াও, তোমার নামটা তো বললে না। সারানুর। বাহ, সুন্দর নাম। আর শোনো, যা তার কাছে লিফট যাবে না, ঢাকা এত ভালো না, আর সবাই তোমার আঙ্কেল না, বুঝলা? বাই দ্য ওয়ে, অল দ্য বেস্ট মামুনি। হুম, শুক্রিয়া আঙ্কেল। বলে আমি অফিসে ঢুকলাম। আঙ্কেলটা বেশ ভালো, কি সুন্দর করে মামুনি ডাকলো। আজও এমন মানুষ আছে বলে পৃথিবীতে চলছে। যাই হোক, অফিসে কোনো স্টাফ দেখছি না কেন? আর আমার কেবিন কোনটা? ওই যে একটা ছেলে। এক্সকিউজ মি। আচ্ছা, অফিসের সবাই কোথায়? আপনি কি সারানুর ম্যাডাম? স্যারের বিয়ে? জি। ম্যাম, সবাই কনফারেন্স রুমে, স্যার একটা মিটিং ডাকছে, সবাইকে সেখানে যেতে বলছে। ওহ, আমি তো জানি না। আচ্ছা, রুমটা কোথায়? ম্যাম, স্যার আজকেই বললো। আর উনি এটাও বলছেন আপনি আসলে জানো, আপনাকে সেখানে যেতে বলি, রুমটার সামনে গিয়ে রাইট সাইডে। ওকে, থ্যাংক ইউ। আমি সোজা রুমের দরজায় গিয়ে নক করলাম। মে আই কাম ইন, স্যার? ইয়েস, কামিং। প্রবেশ করেই দেখলাম রুমের ভিতর অনেক মানুষ। মনে হয় প্রথম দিনেই লেট করলাম, আর স্যার দেখছি অ্যাংরি ম্যান। ভাবছিলাম ওই আঙ্কেলের মতো বয়স হবে। ঢোক গিলে বললাম, সরি স্যার ফর কামিং লেট। ইট ইজ ওকে। ভয়ের কিছু নেই। মিস হারানুর, এখনো মিটিং স্টার্ট হয়নি, ইউ ক্যান সিট নাও। থ্যাংক ইউ স্যার। সবাই কেন জানি আমার দিকে ডাবাডব করে তাকিয়ে আছে। আমি স্যারের পাশে বসতে সবাই কিছুটা অবাক। আমার পাশে বসা সুন্দরী মেয়েটা দাঁড়ায় বলতে লাগলো, হু ইজ দিস গার্ল? স্যার, শি ইজ সারানুর, মাই নিউ পিএ, মিস সিমিয়ার। এনিওয়ে, আজ আমি মিটিংটা ডেকেছি পার্সোনালি সবাইকে সারার সাথে ইন্ট্রোডিউস করার জন্য। ফার্দার আমার সাথে যত রকম কাজ থাকবে তা মিস সারার সাথে শেয়ার করলেই হবে, সেটা যত বড়ই ইম্পর্টেন্ট কাজ হোক না কেন। আই হোপ অল অফ ইউ গট ইট হোয়াট আই এম সায়ান।
আমার একটু অস্বস্তি লাগছে, সবাই কেন জানি আমার দিকে তাকায় আছে, হয়তো আমাকে তাদের পছন্দ হয়নি। স্যারের পিএ হিসেবে এত বড় একটা পদ, আর স্যারের মতো হ্যান্ডসাম বসের জন্য স্বামীরার মতো সুন্দর মেয়ের প্রাপ্য। যাই হোক, আমি তো আর ভিক্ষেতে জব পাইনি, আমি আমার যোগ্যতায় পেয়েছি। এসব ভাবতে ভাবতে একজন এমপ্লয়ি বলে উঠল, স্যার, আপনার বিয়ে হতে হলে মিনিমাম আপনার মতো হওয়া উচিত, না হয় সামিরের মতো কেউ দেখতে দেয় না। তা না মানে তুমি কি বলতে চাও? বাকি কথাটা শেষ করো। আর আমি কাকে বিয়ে করব কি করব না সেটা তোমাদের কাছ থেকে জেনে নিব। আমি আয়ান আহমেদ, আমার বিয়ে হতে হলে তাকে যথেষ্ট যোগ্যতা সম্পূর্ণ হতে হবে। ডু ইউ গেট দ্যাট? রাগী স্বরে। আর আমার কথাগুলো সবাই কান দিয়ে ঠিক মতো শুনে রাখো। আমি কারো চেহারা দেখে আমার কোম্পানিতে রাখিনি, তোমরা যারা আছো সবাই সবার যোগ্যতা অনুযায়ী নিজ নিজ পদে আছো। কারো যদি মিস সারাকে আমার পিএ মানতে সমস্যা হয়, সে রিসাইন দিয়ে এখানে যেতে পারে। আশা করি সবার উত্তর পেয়ে গেছো আর কারো কোনো অবজেকশন নেই। সো সবাই এখন নিজ নিজ কাজে লেগে পড়ো। মিস সারা, আপনি আমার কেবিনে আসেন। সবাই যে যার মতো চলে গেল, প্রতিবেশীর মতো এখানে অনেকেই গায়ের রংটা নিয়ে কোনো না কোনো ভাবে খোঁটা দিতে বাকি রাখলো না। কিন্তু আয়ান স্যার, সত্যি কি এখনো এমন ছেলে আছেন যে চেহারা বা গায়ের রং দেখে নয়, যোগ্যতা দেখে বিবেচনা করে? এসব ভাবতে ভাবতে কয়েক ফোঁটা পানি টপ করে গাল বেয়ে পড়ল। চোখটা মুছে স্যারের কেবিনের সামনে দাঁড়ালাম। স্যার, আসবো? হুম, আসেন। গুটিসুটি হয়ে বসে পড়লাম। দেখেন মিশা, আপনি এখন আমার পিএ আর আপনি জবটা পেয়েছেন আপনার যোগ্যতা অনুসারে। সুখে কি বলুক, আপনি কান দিবেন না। আপনার মূল কাজ হলো আমার সব কাজ, শিডিউল, মিটিং, এভরিথিং পারফেক্ট করা। আপনি আমার কেবিনের সামনে টেবিলে বসবেন। আর হ্যাঁ, আপনি যেহেতু এখন পুরো সময়টা আমার সাথেই থাকবেন, সেহেতু আমি তুমি করে বলবো। আশা করি আপনার কোনো সমস্যা নেই। না স্যার, একদম না। আর আমার বেস্ট ট্রাই করবো সব কাজ পারফেক্টলি করার, আপনাকে রিপোর্ট করার কোনো সুযোগ দিব না। ভেরি গুড। একরকম কনফারেন্স থাকা চাই ভ্যালুবে। তুমি আজ বাসায় যেতে পার, কালকে থেকে ঠিক সময় অফিসে প্রেজেন্ট চাই। পিএ মানে তো জানো আমার এ টু জেড সব করতে হবে। যাওয়ার সময় তোমার অ্যাডভান্সটা নিয়ে যে ম্যানেজারকে বলা আছে। থ্যাংক ইউ স্যার। এ বলে আমি বের হয়ে আসলাম। বাসায় ফিরে রেস্ট নিলাম। তারপরেই সেই করে দিনটা কেটে গেল। পরের দিন অফিসে যাওয়ার জন্য গাড়ির অপেক্ষা করছি। দেখি একটা গাড়ি এসে আমার সামনে দরজাটা খুলে দিল। আমার সামনে এসে একটা গাড়ি দরজা খুলে দাঁড়ালো, ভিতর থেকে বলে উঠল, কি গো সারা মামুনি, আজকে গাড়ি পানি? হুম আঙ্কেল। তা আজকেও আপনি এখানে? পরে বলছি, ঝটপট গাড়িতে আগে উঠে পড়ো, অফিসে লেট হবে। আমি উঠে পড়লাম। এখন বলেন আপনি এখানে কেন? এই তো আগে কিসের কি আঙ্কেলকে ধন্যবাদ দিবে তা না, উনি মায়ের মতো প্রশ্ন শুরু করে দিচ্ছে। বুঝছো করিম, আজকাল মানুষের উপকার করা যায় না। কিছুটা মজা করে করিম মিটমিট করে হাসছে। এ মা! আঙ্কেল, আমি তো ক্যাজুয়ালি জিজ্ঞাসা করলাম। সরি আঙ্কেল। দেখো দেখি মেয়ের কাণ্ড। আমি তো দুষ্টুমি করছি। আর শুনে রাখেন আম্মা জান, আপনার আঙ্কেল প্রতিদিন মর্নিং ওয়াকে যায়, তারপর একটু রেস্ট নিয়ে এই রাস্তা দিয়ে বাড়ি যায়। তাই বুঝি? আসলেই মানুষ খুব অদ্ভুত। আর অবধি দুদিন কথা হয়েছে, তাতেই কত আপন করে নিছে। সত্যি আঙ্কেলটা অনেক ভালো। এই বুড়ি মা কি ভাবছ এত? হুম। শোনো, তোমাকে আর প্রতিদিন গাড়ির জন্য অপেক্ষা করতে হবে না। আমি বাড়ি যাওয়ার পথে তোমাকে লিফট দিব। শোনো, তার প্রতিদিনই এই বুড়ো ছেলেটার সাথে অনেক গল্প করতে হবে কিন্তু। কি যে বলেন না, আঙ্কেলকে বলছে আপনি বুড়ো এখনো অনেক ইয়াং আছেন। আহা, দুষ্টু মামুনি আমার।
আঙ্কেল জানেন আমার গল্প করতে অনেক ভালো লাগে, কিন্তু তেমন কেউ নেই যার সাথে জমিয়ে গল্প করব। বোকা মেয়ে, এখন থেকে আমার সাথে গল্প করবা? আচ্ছা, কালকের কথা বললে না তো, প্রথম দিন কেমন কাটলো? ইম, ভালো কাটছে আঙ্কেল, একটু তো খোঁচা শুনতে হয়েছে। হাজার হলেও এত বড় কোম্পানির পিএ হয়েছি, তাও আবার এই গায়ের রং নিয়ে। জানেন আঙ্কেল, আমার বসটা ঠিক আপনার মতো ভালো। তাই বুঝি? দারুণ তো, তা কেমন ভালো? ওনার কাছে কারো চেহারা ফ্যাক্ট না, তার ব্যক্তিত্ব ও যোগ্যতা আসলে কিছুটা অবাক হয়েছি, কারণ সবাই সুন্দরের পূজারি, কিন্তু উনি। তা হয়তো ঠিক বলেছ মামুনি, কিন্তু সবার চিন্তাধারা এক হয় না, আর খুব কম সংখ্যক মানুষের চিন্তা এমন হয়। জানো মামুনি, আমি এই দুদিনে তোমাকে এতটা আপন করতে পেরেছি কেন? কেন আঙ্কেল? কারণ কালকে যখন তোমার কথাগুলো শুনছিলাম, তখন আমার মায়ের কথা মনে পড়েছে। জানো, ওনার গায়ের রং তোমার মতো শ্যামবর্ণের ছিল, ঠিক তোমার মতোই, তার মধ্যে আত্মশক্তি ছিল তোমার মতোই, ওনাকে অনেক পরিস্থিতি সহ্য করতে হয়েছে। অবশেষে আমার বাবা তার মধ্যে সবকিছু খুঁজে পেয়েছেন, যদি সে সময় ছেলে মেয়েকে বিয়ের আগে দেখা বা কথা বলা নিষেধ ছিল। যখন আমার দাদিমাকে দেখে জিজ্ঞাসা করেছিল, তোমার শ্যামলা গায়ের রং, কিন্তু তুমি কেমন ছেলে পছন্দ করো, মা বলেছিল যে আমার রং নয়, আমার গুণ দেখে আমাকে যাচাই করবে, যার কাছে আমার বাহ্যিক সৌন্দর্য থেকে মনের সৌন্দর্যকে আপন করতে সক্ষম, আমি এমন ছেলে পছন্দ। মায়ের এমন উত্তর শুনে আমার দাদি আর বসে থাকতে পারেননি, উঠে চলে গেছেন। বাড়ি গিয়ে মেয়ের সম্পর্কে বাবাকে সব বলা হয়। তখন বাবা বলেন, বিয়ে করলে আমি এই মেয়েকেই করব। প্রথম দিকে দাদির মেনে নিতে সমস্যা হলে পরে আমার মা সব বউদের থেকে বেশি দাদির ভালোবাসা পেয়েছেন। বাহ আঙ্কেল, আপনার মা তো অনেক সাহসী আর শক্ত ছিলেন। তা বটে। তোমাকে এমন হতে হবে, সবসময় প্রতিবাদ করবা, তোমার যোগ্যতা আর গুণ দিয়ে করিম দাঁড়ার সামনে মামুনির অফিস। আচ্ছা আঙ্কেল, আর আসি, নিজের খেয়াল রাখবেন, কালকে আবারও অনেক গল্প হবে। তারপর আমি অফিসে ঢুকলাম। সবাই আমাকে জিডি মর্নিং জানাচ্ছে, আমিও সবাইকে জানাচ্ছি। কিন্তু সামনের ডেস্কের সামনে বসা কয়েকজন নিজেকে নিয়ে ব্যস্ততার মধ্যে সামিরা, কালকের ওই এমপ্লয়িটা আর দুজন ছিল। আমি সোজা স্যারের কেবিনে যাচ্ছি, হঠাৎ সামনে একটা সুন্দরী মেয়ে এসে দাঁড়ালো। হ্যাঁ, আমি নুরি। কালকে স্যার তোমাকে যখন আমাদের সাথে পরিচয় করাই দিচ্ছিল, তখন কথা বলার সুযোগ পাইনি। বাই দ্য ওয়ে, তুমি অনেক ট্যালেন্টেড, এর জন্য আয়ান স্যারের পিএ হতে পারছো। তা না, আমি শারানুর। তোমার সাথে কথা বলে ভালো লাগলো। তাছাড়া এখন তো একসাথে কাজ করবো, খুব তাড়াতাড়ি বন্ধুত্বটাও হয়ে যাবে। বাহ, তুমি তো বেশ কনফিডেন্স নিয়ে কথা বলতে পারো। এনিওয়েজ, তোমাকে কাজলে অনেক সুন্দর লাগছে, আর তোমার চোখগুলো তেমন বড় না হলে কি সুন্দর। আমি মৃদু হাসি দিয়ে বললাম, তোমার তো সবই সুন্দর, হাসিটা বেশি। হয়েছে। আচ্ছা, পরে কথা হবে। আমি স্যারের কেবিনে ঢুকলাম। স্যার এখনো আসেনি। দেখছি আমার টেবিলে একটা ফাইল। আমি বসে ফাইলটা পড়তে লাগলাম। দেখছি নতুন একটা প্রজেক্টের পেপারস, দুইটা পেজ পড়া শেষ হতে না হতে কেবিনে স্যার ঢুকলো। জি ডি মর্নিং স্যার। জি ডি মর্নিং স্যার। কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো। সো ফাইলটা পড়ছো? না স্যার, পুরো পড়িনি, এখন পড়বো। ওকে, জলদি পড়ো। আমাকে পড়তে বলেই ল্যান্ডফোন দিয়ে কাকে জানি ডায়াল করলো, কিন্তু কিছু না বলে রেখে দিলেন। আমার মোটামুটি ভালো করে ফাইলটা পড়া হলো। এরপর দেখি নুরি, সামিরা সহ কয়েকজন কেবিনে আসলো। সারা আমার সামনে চেয়ারে এসে বসো। সামিরা, নুরি, তোমরা সারার পাশের দুটো চেয়ারে বসো, আর নাহিদা তোমরা ওদের পিছে দাঁড়াও। আমি কালকে সবাইকে একটা ফাইল দিচ্ছি। আশা করি ফাইলে রাখা পেপারসগুলো তোমরা ভালো করে পড়ছো।
সবাই বলে উঠল, জি স্যার, দ্যাট ইজ টিডি। সো এবার যেই নতুন প্রোডাক্টটা লঞ্চ করা হবে, তা আমাদের কোম্পানির জন্য অনেক বড় বেনিফিট আনতে পারে যদি সেটা প্রপারলি এবং খুব কম সময়ে, কম কস্টে কিন্তু অত্যন্ত চাহিদা সম্পূর্ণ হয়, তবেই আমরা সাকসেসফুল হতে পারবো। সো সবাই সবার ওপিনিয়ন দেও। সামিরা বলল, স্যার আমরা যদি বাইরের ব্র্যান্ডের মতো টি শার্ট তৈরি করি তবে কেমন হয়? সামিরা, কিছু বলার আগে একটু ভেবে কথা বলো, শীতকালে তুমি মানুষকে টি শার্ট পরাবা হাও ফানি। এবার আর একজন বলল, স্যার আমরা যদি ছেলেদের জন্য ভালো রাবার সুতোর প্যান্ট তৈরি করি সেটা কেমন হবে? মন্দ বলনি, কিন্তু এতে এক পিস প্যান্ট তৈরিতে অনেক সময় এর মূল্য বেশি পড়বে, সেই তুলনায় চাহিদা কম হবে। এভাবে একে একে সবাই সবার মতামত দিল। কারো আইডিয়া ভালো ছিল কিন্তু মূল্য বেশি। সবশেষে আমি, সারা তুমি বলো, আর এমন কিছু বলি না যার জন্য আমার মেজাজ আরো বিগড়ে যায়। আমি ভয়ে ভয়ে বলতে লাগলাম, স্যার আমাদের উচিত এমন কিছু তৈরি করা যা ক্রেতাদের চাহিদা বেশি, তারা কম মূল্যে তাদের আরামদায়ক পণ্য কিনতে পারে। বিক্রেতার প্রথম কাজ ক্রেতাকে আকৃষ্ট করা। এখন মানুষ আরাম খুঁজে, তাই আমরা যদি রুলের তৈরি সোয়েটার তৈরি করি সব বয়সের নারী, পুরুষ, মেয়ে, ছেলে, তবে আমরা কম সময়ে কম মূল্যে পণ্য সেল করতে সক্ষম হব। এতে ক্রেতা বিক্রেতা উভয় লাভ করতে পারবে। এতে আমাদের প্রজেক্টটা সাকসেস হবে বলে আশা করি। আমার কথা শুনে সবাই নিশ্চুপ। কিছুক্ষণ পর, ওয়াও, WT গ্রেটেস্ট আইডিয়া সারা, জাস্ট আনবিলিভেবল। স্যার সহ সেখানে উপস্থিত সবাই তালি দিচ্ছে। সবাই আমার কথা শুনে তালি দিচ্ছে। আমার কিছুটা লজ্জা লাগলেও বেশ ভালোই লাগছে। আজ হয়তো অনেকে বুঝতে কিছুটা হলেও আমি আমার যোগ্যতার কারণে এই জায়গায়, এটা আমার দম্ভ নয়, আত্মতৃপ্তি। সারা, স্যারের কথায় আমার ঘোর ভাঙল। হ্যাঁ স্যার, আমি সত্যিই তোমার প্রতিভা আর ব্যবসা সম্পর্কে চতুর বুদ্ধি দেখে জাস্ট শকড। জানো সবাইকে আমি কালকে এই প্রজেক্টের ফাইল দিচ্ছি পড়তো, যাতে তারা বুঝে আর ভালো একটা প্রেজেন্টেশন দিতে পারে যা সাকসেস অ্যাচিভ করার মতো হয়, কিন্তু কেউ মনের মতো করতে পারলো না। আর তুমি মাত্র 15 মিনিট সময় পড়ে এত ব্রিলিয়েন্ট আইডিয়া, জাস্ট অ্যাডোরেবল। ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি তোমার একটা টেস্ট নিতে চেয়েছি সবার সামনে। জানতাম না তোমার যোগ্যতা 15 মিনিটের প্রিপারেশনে এত ভালো করে প্রেজেন্ট করবা। আমি চাইলে কালকে তোমাকে ফাইল দিতে পারতাম, কিন্তু এতে তোমার এই তীক্ষ্ণ বুদ্ধির জালোয়া সবার সামনে সক্ষমভাবে প্রকাশ পেত না। এখন সবাই নিজেই দেখছে তোমার অবস্থান এই জায়গায় কেন। আই এম সো প্রাউড অফ ইউ। ইউ ডিড ইট। আই ওয়াজ সো রাইট সিলেক্টেড অফ ইউ অ্যাজ মাই PA। সি জেড, ইউ ডিজার্ভ দিস পোস্ট। আমি আর সবাই স্যারের কথা অবাক হয়ে শুনছি। সবার চোখে আজ আমার জন্য কিছুটা সম্মান ও অনুশোচনা বোধ দেখতে পাচ্ছি। হয়তো তারাও একটু বুঝতে পারছে কারো চেহারা নয়, তার কর্ম দ্বারা তাকে বিবেচনা করা উচিত। চোখের কোণে এক ফোঁটা জল এসে ঠাঁই নিল, কিন্তু পড়ার নাম নিচ্ছে না। থাক না, সে একটু আমার খুশির সাক্ষী হয়ে। কংগ্রেস সারা, তুমি জাস্ট ফাটিয়ে দিয়েছ মুড়ি। একে একে সবাই অভিনন্দন জানিয়ে গেল। আমি শুধু দু একবার ঠোঁট নাড়িয়ে ধন্যবাদ জানালাম। এরপর সবাই চলে গেল। স্যার তাদের বলল খুব শীঘ্রই কাজ শুরু করা হবে। স্যার, আপনাকে কি বলে ধন্যবাদ দিব তা আমার জানা নেই, কিন্তু আজ আপনার কথাগুলোর জন্য আমি সবার চোখে আমার জন্য সম্মান দেখতে পেরেছি। তাদেরও আর হয়তো আমাকে আপনার পীর ভাবতে সংকোচ হবে না। সারা, একটা কথা জানো কি, আমরা সবাই অভ্যাসের দাস। ওদের হয়তো দোষ দেওয়া ঠিক হবে না। আমরা যখন দেখি বেশি সংখ্যক মানুষ এই জিনিসটার প্রতি আকৃষ্ট থাকে,
মূল্য দেয় বেশি তখন সব মানুষ সেই জিনিসটাকে শ্রেষ্ঠ মনে করে আর তার বিপরীত জিনিসটার মূল্য থাকা সত্ত্বেও মূল্যহীন হয়ে যায় তেমনি তোমার আমার সবার ক্ষেত্রেই এর ব্যতিক্রম কিছু হয়নি। যাই হোক সকলের উচিত নিজেকে সবার সামনে নিজের গুণ, কর্ম ও যোগ্যতা তুলে ধরা। কেউ যেচে পড়ে সম্মান দেয় না, নিজের কর্ম দ্বারা তা অর্জন করতে হয়। আর তোমার মধ্যে তা বিদ্যমান আছে আর তুমি তা প্রমাণ করে দিলা। স্যার, আপনি যা বলেছেন তা একদম ঠিক। আমার আত্মশুদ্ধি, মনোবল কারো অবহেলায় চুপসে যেতে দেন। অনেক সময় হয়তো একটু মরিয়ে পড়েছিলাম কিন্তু আমার ফ্যামিলি সাপোর্ট আবার আমাকে শক্ত হতে শিখিয়েছে। কিছু মানুষের কাছ থেকে ছোট করে কথা বলার তাদের এই ছোট অমানসিকতাকে অস্ত্র হিসেবে কাজে লাগাতে হয় নিজের সম্মানের জায়গা তৈরি করার। আমাদের মনে করা উচিত আমরা কালো, শ্যামলা মানুষের জন্যই সাদা চামড়ার মানুষের এত কদর। যদি সবাই সাদা হতো তাহলে এদের কোনো কদর হতো না। যেমনটা মিথ্যার জন্য সত্য এত মূল্য। এনিওয়েজ, মূল কথা নিজেকে ছোট করে না দেখে নিজেকে যোগ্য করতে হবে, তবে কেউ ছোট করতে চাইলে না পারে। সারা, তুমি যেই আইডিয়াটা দিচ্ছ সেটার একটা সুন্দর করে তোমার পিসিতে ফাইল করে সেভ করে রাখো, আমরা সেই অনুসারে প্রজেক্টের কাজ চালাবো। এখন একটা কফি হলে মন্দ না। এত জ্ঞানী কথা বললাম আমরা, মাথাটা ট্রাফিক জ্যাম ধরে গেছে দুষ্টুমি করে। হা 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 স্যার, আপনি অনেক মজার। হোয়াট? সারা, তুমি কি আমাকে টেস্ট করে দেখছো? তা তো বলিনি, মানে আপনি ফানি স্বভাবের। তাই বলো। স্যার, কফি। জলদি নিয়ে আসো। ওদের প্রজেক্টের কাজ শুরু হয়ে গেছে, প্রায় শেষের দিকে। কয়েক মাসে অফিসের সবার সাথে স্যারের বন্ধুসুলভ সম্পর্ক হয়ে গেছে। সারা এত বেশি এখন কথা বলে তার স্যারের মাথা ব্যথা ধরা দেয়। এখন 3 বারের জায়গায় 5বার কফি খায় স্যারের সাথে, খুব ভালো বন্ডিং হয়ে গেছে। এইদিকে আঙ্কেল যেন তার জিগরি দোস্ত, প্রতিদিন গল্প হাসি তামসা চলছে, একে অপরের পছন্দ অপছন্দ ভালো করে জেনে গেছে। জানবে নাই বা কেন? দুজনে যে গল্প পাগল। কালকে স্যারের মা আসবেন, তাই সে আঙ্কেলকে ইনভাইট করেছে। সে তার ধনেপাতা আর সরিষার তেল দিয়ে স্পেশাল মাছের ভর্তা করে খাওয়াবে। আজ স্যারের কাছে ছুটি চাইবে। অফিসে গিয়ে সোজা প্রজেক্টের ফাইল নিয়ে বসি। আজকে সব পেপার ঠিক করে রাখবো। 2-1 দিনের প্রজেক্টের কাজ শেষ হবে, তারপর তো প্রোডাক্ট লঞ্চের একটা বড় ঝামেলা আছে। কালকে তো আসতে পারবো না, আজকে সব শিডিউল, মিটিং এর টাইম। প্রোডাক্ট লঞ্চের জন্য পার্টিতে কাদের কাদের ইনভাইট করা হবে, তার ড্রেস আপ থিম কি হবে, আজকে সব লিস্ট করে রাখতে হবে। 1 মিনিটও নষ্ট করা চলবে না, ঝটপট সব সেরে ফেলি। সারা খুব মনোযোগ দিয়ে পিসির সামনে বসে কাজ করছে। চারদিকে কি হচ্ছে না হচ্ছে সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। আয়ান কেবিনে ঢুকে ওকে জি ডি মন সারা বলে ওর চেয়ারে গিয়ে বসলো, কিন্তু সারার কোনো রেসপন্স নাই। আয়ান চেয়ারে বসে দেখছে সারা কাজের ঘরে নিজেকে ডুবায় ফেলছে। উঠে গিয়ে সারার পাশে দাঁড়ালো, আবার বলল, জি ডি মন সারা ম্যাম। একটু জোরে টান দিয়ে। জি ডি মন স্যার দাঁড়া হয়ে মুখটা একটু বাঁকা করে। ব্যাপার কি তোমার? আর মুখটা এমন আলো মুখ করছো? স্যার, আজকে আপনার কি হয়েছে? এত জোরে আর সুর দিয়ে জিডি মর্নিং জানাচ্ছেন, মনে হচ্ছে আমি যেন কানে শুনতে পারি না। অবভিয়াসলি। তুমি তো কানে শুনতে পারে না, চোখেও দেখতে পারে না। আমি কখন আসছি জানো? আমি এর আগেও একবার জিডি মর্নিং বলছি, শুনছো? তুমি কি এমন দাঁত করছো যে তুমি আর এই জগতে নেই? স্যার, আমি তো প্রজেক্টের কাজগুলো করছি। হোম কাজে অ্যাক্টিভ থাকা ভালো, কিন্তু এখনো অনেক সময় আছে। আজকে পুরো দিন, কাল পরশু তো আছি, এত চাপ নেয়ার কি আছে? অ্যাকচুয়ালি স্যার,
আমি কালকে আসতে পারবো না, আজকে আপনার কাছে ছুটি চাইবো, যদি দেন তবে আসবো না, তাই কালকের কাজগুলো আজকে গুছাই নিচ্ছি। তো কালকে কিসের জন্য ছুটি নিচ্ছ? স্যার আমার মা আসবেন, এর কালকে আমার ওই বন্ধু আঙ্কেলকে ইনভাইট করছি। অনেকে আমার হাতে রান্না করে খাওয়াবো আপনাকে, যে ওনার কথা বলি সব সময়। হুম হুম, বুঝতে পারছি। ওনার কথা শুনাইতে শুনাইতে আমার মাথা ব্যথা উঠা দেও যে বাপরে। তুমি যে এত কথা বলতে জানো আর ওনার এত প্রশংসা করতে জানো। হা হা হা। স্যার উনি যে এমনি, আপনি ওনার সাথে কথা বললে বুঝতে পারবেন বড্ড ভালো উনি। হুম হুম হয়েছে, তা কালকে আমাকে 5 বার কফি দিবে কি শুনি? স্যার কালকে তো আমি আসবো না, তাই আপনার মাথা ব্যথা করবে না, 3 বার খেলেই হবে। আমি জুয়েল ভাইকে বলে দিব আপনার কোন কোন সময় কফি দিতে হবে। ওকে এখন তো কফি খাওয়াও। ওকে স্যার, আনছি। মেয়েটা বড়ই অদ্ভুত। এত কথা কিভাবে বলতে পারে? আর নিজের কাজগুলো একদম পারফেক্ট করে, কাল আসবে না, আজকে সব করে ফেলবে, দারুণ দায়িত্বশীল। সব কাজেই আবার পারে। স্যার কফি। আর এত কি বলছেন একা একা? না না, কিছু না। ওকে। আজকে সব কাজ শেষ করে সারা দেরিতে বাড়ি ফিরে, সারাদিনের ক্লান্ত শরীর বিছানায় একটু গাহেলান দিতে কখন যে ঘুমিয়ে পড়ে বুঝতেই পারে না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নুডলস করে খেয়ে নেয়। তারপর ঘরটা ভালো করে গুছায়, একটু পরে তার মা আসেন, মাকে খুব শক্ত করে জড়ায় ধরে। তারপর মা মেয়ের জমে রাখা কত কথা রান্না করছে আর ছুটির গল্প করছে। গল্প করতে করতে কখন যে সব রান্না কাজ শেষ বুঝতেই পারল না। মা মেয়ের গোসল করে আবার ঘর সুন্দর করে গুছায় নিল। এখন তার আঙ্কেলের জন্য অপেক্ষা করছে। মেয়েকে এত খুশি দেখে মায়ের চোখে জল এসে গেছে। চুপ করে শাড়ির আঁচলে জলটুকু মুছে ফেললেন, কিন্তু সারা কথার মধ্যে এত বিভোর ছিল যে সে বুঝতেই পারল না। সারা যখন কথা বলতে থাকে তখন আশেপাশের কোনো কিছু থেকে আকৃষ্ট করতে পারে না, সেই সময়টাই যেন সম্পূর্ণ তার একার। একটু পরে আঙ্কেল আসলো, মায়ের সাথে পরিচয় করে দিল। তারপর তিনজনে গল্পের আসর জমিয়ে ফেলছে। খাচ্ছে আর গল্প হাসি চলছে। সারার মা অবাক দৃষ্টিতে তাদের দেখছেন। জানেন না তিনি রক্তের সম্পর্কের থেকে বড় এক সম্পর্ক আত্মার। জানেন আঙ্কেল, এখন আমার একটুও মনে হয় না আমার গায়ের রং সামলে এটা আমার কমতি, কারণ এই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। হা হা হা। ফাজিল মা। আঙ্কেলের একটা কথা আপনি বলছিলেন না একদিন সবার চিন্তা ভাবনা বদলে যাবে, কিন্তু কেমনে বদলাবে? সমাজের বড় স্থানের মানুষগুলোই যে শোকের রং কালো দিচ্ছে, ওরাই আবার নতুন প্রজন্মের চিন্তা ভাবনা জ্ঞাপন করে, সবাই কনফিউশন বান্দা। হা হা। আঙ্কেল স্যারের কথা শুনছি, এবার কোনো রিয়েক্ট করলো না। আসলে তো দুষ্টুমি করে বললেও কথাটা অনেক ভাবনার। আমরা সাধারণত শোক বা কষ্টের প্রতীক হিসেবে কালো রঙের কাপড় ব্যবহার করি, কই কখনো তো সুখের মুহূর্তগুলোতে কালো রঙের আলোড়ন ভরি না। আঙ্কেল কি ভাবছেন? আমার মাছ ভর্তাটা কেমন হয়েছে গো? মামুনি কিছু স্বাদের প্রশংসা মুখে বলে বোঝানো যায় না, সব খেয়ে শেষ করি তবেই বুঝবা। হা হা হা। পেটুক আঙ্কেল আমার। গল্প ও হাসি তামাশা করে খাওয়ার পর্ব শেষ হলো। সারা তরকারিগুলো এতবার রান্না করছে যে আঙ্কেল ভাতের তুলনায় তরকারির পরিমাণ মনে হয় বেশি খেয়ে ফেলছে। হাত মুছতে মুছতে। মামুনি তুমি আর কিছু খাওয়াবা না? হুম আঙ্কেল, খাওয়াব তো, আপনার জন্য পায়েস আর মাংস মিটি করছি, কিন্তু এখন সেগুলো খেতে দিব না। আপনি যখন দেবেন তখন দিব, এখন শুধু আমরা গল্প করব। ওকে আমার জাহাপনা। হা হা হা। আচ্ছা চলেন বসি আঙ্কেল, আপনাকে কোল্ড ড্রিঙ্কস দিয়েই ভালো লাগবে। হুম। মামুনি দিলে তো ভালোই হয়, যা খাওয়ালে না। মামুনি তোমার মা কি কথা বলতে পারে না নাকি? তা হবে কেন, আমি কথা বলতে পারি, কিন্তু আপনাদের মাঝে কথা বলা অনেক মুশকিল। আপনারা কথা বললে সেখানে তৃতীয় ব্যক্তির কি কথা বলার সুযোগ থাকে? হা হা হা। তা হয়তো আপনি ঠিক বলেছেন।
হুম্মা আঙ্কেল আমি দোকায় 200। মামুনি দোকায়? হু আঙ্কেল বলে না একাই 100, আমরা তো দুজন তাই দোকায়। হা হা আমার ব্রিলিয়েন্ট মামুনি দা। আবার গল্প হাসি তামাশায় বিকেল গড়িয়ে গেল। সারা আঙ্কেলকে পায়েস আর মাংস পিঠে খেতে দিল। মামুনি পায়েসটা অসাধারণ হয়েছে, কে রান্না করছে গো তুমি বুঝি? না আঙ্কেল মা রান্না করছে, মায়ের হাতের পায়েস আর কেউ রান্না করতে পারে না। হুম পিঠেটা লাজবাব মজার। ওটা সারা বানিয়েছে, ও খুব ভালো পিঠে বানাতে পারে। মামুনি চলো তুমি আমার সাথে সারা জীবন আমার মামুনির হাতে রান্না খেতে চাই, খাওয়াবো না মামুনি? হুম আঙ্কেল অবশ্যই খাওয়াবো, যখনই খেতে আপনার মন চাইবে তখনই আমাকে বলবেন। মামুনি আমার সবসময় তোমার হাতের রান্না চাই। আঙ্কেল। মামুনি। আঙ্কেল আগে খান তারপর গল্প হবে। মামুনি এর খেতে পারবো না, তোমার হাতটা এইদিকে দেও। সারা হাতটা বাড়ায় দিলে আঙ্কেল একটা ছোট ব্যাগ থেকে একটা বক্স বের করে দিল। আঙ্কেল এটা কি? খুলে দেখ, নিজেই দেখতে পারবে। ওয়াও আঙ্কেল অনেক সুন্দর, দুটো চুড়ি দেখে মনে হচ্ছে অনেক পুরনো এগুলো। ওগুলো আমার মায়ের মা যখন নতুন বউ হয়ে এসেছেন তখন আমার দাদিমাকে দিছেন, আর মা সেগুলো খুব যত্ন করে রেখে দিছেন। যখন বাবুই জন্মেছিল তখন মা তোমার আন্টির হাতে চুড়িগুলো দিয়ে বলেন এগুলো যেন বাবুইর বউকে দেয়। বাবুই মানে আপনার ছেলে? তাহলে তো চুড়িগুলো তো তার বউকে দিতে বলছে, আপনি জাস্ট আমাকে দিলেন। ও তোমাকে দিয়েছি কারণ মা এটা বলেছেন বাবুইর বউ যদি এই চুড়ি পাওয়ার যোগ্য হয় তবেই তাকে দিতে, আর মামুনি আমার বাবুইর জন্য যোগ্য মেয়ে আর আমার পরিবারের যোগ্য বউ তুমি ছাড়া অন্য কেউ হতে পারবে না। আমি অনেক মেয়েকে দেখেছি অনেক উচ্চ পরিবারের সুদর্শন, কিন্তু সবার মাঝে মনের মধ্যে যে ভালোবাসার মায়ের প্রাণ থাকে তা পাইনি তোমাকে যেদিন প্রথম দেখি। তোমার সাথে যখন কথা বলছিলাম তখনই বুঝতে পেরেছিলাম আল্লাহ আমার বাবুইর জন্য তোমাকেই হয়তো রেখেছেন, যার জন্য কোনো মেয়ে পছন্দ হয়নি, আর দেখ তোমাকে কাজের উদ্দেশ্য করে হলেও এখানে পাঠিয়েছেন, আবার আমার সাথে বন্ধুত্ব করে দিয়েছেন। তুই কি হবি মামুনি আমার বাবুইর বউ? আমার মায়ের মতো আমাকে আগলে রাখবি বুড়িমা? এত যত্ন করে আমাকে রান্না করে খাওয়াবি? সারার মা আর সারা নির্বাক শ্রদ্ধার মতো শুনছে কিন্তু কিছুই বলছে না। সারার আঙ্কেল, আমি কি আপনার ছেলের সাথে কথা বলতে পারি? সে কি সারাকত দেখছে? হ্যাঁ অবশ্যই পারেন, আমার ছেলে বলে বলছি না, আমার বাবুইর মতো ছেলে পাওয়া মুশকিল। আমি নিজেই মাঝে মাঝে অবাক হয়ে যাই এই প্রজন্মের ছেলে হয়েও বাবা মা পরিবার তার কাছে এত প্রিয়, সবার এত কেয়ার রাখে, কখনো কাউকে অসম্মান করে কথা বলেনি। আর মামুনি দেখার তার প্রয়োজন নেই, ও নিজেই বলে দিয়েছে আমি যেন তার জন্য মেয়ে দেখি, ওর বিশ্বাস আমি যেই মেয়ে ওর জন্য পছন্দ করবো তা সব থেকে ভালো হবে। হুম বাবা, যদি এমন হয় নিশ্চয় ছেলেও ভালো হবে, কারণ পরিবার থেকেই মানুষ নৈতিক শিক্ষা পায়। আপনার আপত্তি না থাকলে আমি কালকে যাব। মা। অবশ্যই মামুনি, তুমি কি চাও? আমার মা হবে না। মা যা ভালো বুঝবে তাই হবে, আমি চাই আমার আঙ্কেলের মামুনি হতে যাতে সবসময় গল্প করতে পারি। দুষ্টু মেয়ে, এখন চুড়িগুলো পরে ফেলো, আমি জানি তোমার মায়ের বাবুইকে অনেক পছন্দ হবে। আগামী সপ্তাহে বিয়ের ব্যবস্থা করা হবে ঢাকায়। তোমার চাচা চাচি আর যাদের বিয়েতে আসতে বলবেন বলেন। আমি সবার থাকা খাওয়া বিয়ের সব আয়োজন করে নিব, দয়া করে এসব নিয়ে চিন্তা করবেন না। সারা চুড়িগুলো পরে নিল, কালকে ওর মা ছেলেকে দেখতে যাবেন। সব আলোচনা শেষে আঙ্কেল বিদায় নিয়ে গেলেন। মা মেয়ে সব কাজ গুছায় রাতে খেয়ে দিয়ে গল্প গুজব করে ঘুমায় পড়ল। সকালে নাস্তা করে সারা অফিসে চলে গেল। সারার মাকে করে নিতে আসবেন। অফিসে গিয়ে রুটিন মাফিক সে কাজ করছে, একটু পর আয়ান আসলো। জি ডি মর্নিং স্যার। হাউ আর ইউ? জি ডি মর্নিং। আই এম ফাইন। এন্ড ইউ? আলহামদুলিল্লাহ।
স্যার মোটামুটি সব কাজ শেষের কালকে সব মাল প্যাকিং করা হবে, পরশু প্রোডাক্ট লঞ্চের পার্টি অর্গানাইজ করা হবে। আপনি কি বলেন স্যার? এত তাড়াতাড়ি সব কমপ্লিট কিভাবে করলা? আর যা শিডিউল করছো সেই অনুসারে হবে। আর শোনো, কিছু বাইরের ক্লায়েন্টের অ্যাড্রেস দিব, তুমি তাদের ইনভিটেশন মেইল করে দিও। ওকে স্যার। ডিএনটি বাড়ি। স্যার আমাদের পার্টির ড্রেস আপ থিম যদি আমাদের ট্রেডিশনাল ড্রেস হয়, যদি আমাদের কালচার আমরা যদি বাইরের ক্লিয়েন্টের সামনে প্রেজেন্ট করি তবে কেমন হয়? জেনুইনলি পার্টিতে সবাই ওয়েস্টার্ন কাপড় পরে, এতে আমাদের সংস্কৃতি কি তা ওরা জানে না বা দেখতে পারে না। আপনি যদি পারমিশন দেন তাহলে মেয়েদের শাড়ি আর ছেলেদের জন্য পাঞ্জাবি। ওয়াও সারা, আমি তোমার ক্রিয়েটিভিটি দেখে অবাক হই। এরকম চিন্তা ভাবনা কিভাবে ক্রিয়েট করো? এর থেকে এক্সেলেন্ট থিম আর কিছু হবে না। সো ইমপ্রেসড ইউ। বাই দ্য ওয়ে, তোমার কালকের দিন কেমন কাটলো? স্যার, জাস্ট অসম কাটছে। এরপর শুরু হলো তার নন স্টপ বকবক। ওর যে বিয়ে ঠিক হয়েছে সেটা বললো ওর আঙ্কেলের ছেলের সাথে। বিয়ের কথা শুনে আয়ানের কেন জানি মেজাজ বিগড়ে গেল। জাস্ট কিপ শাট ইওর মাউথ সারা। জোর গলায়, ইউ আর জাস্ট এ হেডেক। কেউ এত কথা কিভাবে বলতে পারে? পুরো মাথা ব্যথা ধরা দেও। তোমাকে জাস্ট একটা প্রশ্ন করছি আর তুমি পুরো ইতিহাস বলা শুরু করছো। এসবকে তোমার কাছে জানতে চাইছে। বিয়ে হবে বলে এত নাচানাচি কি আছে কাজে? কি আমার এখন তার বিয়ের গল্প শুনতে হবে? বাচ্চার মেয়ে একটা। আয়ানের এমন ওর বিহেভিয়ার দেখে সারা অনেক অবাক। কারণ এর আগেও ও এর থেকে বেশি কথা বলেছে, তখন তো এমন ধরেনি। আজ কেন এমন করলো? হয়তো আজ বেশি ব্যক্তিগত কথা বলে ফেলছে। আই এম এক্সট্রিমলি সরি স্যার। এনএক্সটিডিএম এমন হবে না বলে কাজে ব্যস্ত হয়ে পড়লো। একটু পর আয়ানের একটা কল আসলে রিসিভ করে আসছে বলে কেবিন থেকে বের হয়ে গেল। 3-4 ঘন্টা পরে আবার আসলো। সারা নিজের মতো কাজ করছে আর সময় মতো কফি দিচ্ছে। দুজনে কাজের কথা ছাড়া এক্সট্রা কোনো কথা বলেনি। অফিস শেষ করে সারা চলে যায়। সারা অফিস থেকে বাসা গিয়ে শুয়ে পড়লো। ওর মা জিজ্ঞাসা করলো আজকে কেমন কাটলো। ভালো বলেই কথা এড়িয়ে গেল। বলল আঙ্কেলের বাসা গিয়ে কি হলো? জানিস মা, তোর আঙ্কেল বাবুই সম্পর্কে যা বলেছেন তার থেকে বাবুই 1000 গুণ বেশি ভালো। মা, তুমিও বাবুই বলছো? ওনার কি আর নাম নেই? তা তো জানি না মা, আমি তো বাবুই বলেই কথা বলছি। এত সুন্দর করে আমার সাথে কথা বলছে, আমার তো খুব ভালো লাগছে। তোর জন্য থেকে ভালো ছেলে আর কেউ হবে না। আমি পাকা কথা বলে আসি। আর তোর চাচা চাচিকে জানাই দিছি ওরা 2-1 দিনের মধ্যে আসবে। ওকে মা, তোমার খুশিতে আমার খুশি। মা শোনো, আমি কালকে থেকে এই 2 দিন একটু ব্যস্ত থাকবো। অফিসে প্রোডাক্ট লঞ্চের পার্টি আছে, আমাকে সব দেখাশোনা করতে হবে। আচ্ছা তুই এসব নিয়ে ভাবিস না, আমি সব ম্যানেজ করে নিব। আর তোর স্যারের কাছে ছুটি নিস আর তোর বর্ষসহ সব কলিগদের বিয়ের ইনভাইট করিস। হুম মামা, আমাকে 1 কাপ চা খাওয়াও তো, মাথাটা খুব ধরছে। তুই রেস্ট নে, আমি নিয়ে আসছি। ওকে। স্যার কেন এমন বিহেভ করলো? আগে তো এমন করেনি। যাই হোক, আর আমি বেশি কথা বলবো না। পরের দিন অফিসে গিয়ে পার্টির সব আয়োজন শেষ করছে। এর মধ্যে আয়ান আর সারা কাজের কথা ছাড়া একটা বাড়তি কথা বলেনি। আয়ানেরও সারার চুপ থাকা ভালো লাগছে না। আবার নিজেই নিজেকে প্রশ্ন করি কেন আমি কালকে সারার বিয়ের কথা শুনে এমন আচরণ করলাম। কেন জানি কথাটা আমার কাটার মতো অসহ্য লাগছে। এরকম করে আজকের দিনটা গেল। এদিকে সারার বিয়ের আয়োজন চলছে। আজকে সন্ধ্যায় পার্টি, সবাই থিম অনুসারে শাড়ি পাঞ্জাবি পরে আসছে। সারা রানী গোলাপি রঙের একটা শাড়ি, কানে ঝুমুকা আর চোখে গাঢ় করে কাজল দিচ্ছে আর ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। সব মিলে অসাধারণ লাগছে। আর হাতে আঙ্কেলের দেওয়া ছুরি দুটো মনে হচ্ছে বিয়ের সুবাস সারার চারদিকে ছড়িয়ে রোড়ো করছে। সারা সুন্দরভাবে সবকিছু মেনটেন করছে। আয়ান একটু দেরিতে আসছে। এসে দেখে সারা সব ক্লায়েন্ট গেস্টদের পারফেক্টলি অ্যাটেন্ড করছে।
আয়ান স্যারের দিকে এক দৃষ্টিতে তাকায় আছে। মনে মনে ভাবছে আগে তো আমি স্যারের দিকে এমন দৃষ্টিতে তাকাইনি। স্যারকে তো এত মায়াবিনী হিসেবে আবিষ্কার করিনি। শ্যামবর্ণ মানুষ বলো হয়তো অনেক মায়াবী হয়, যেমনটা আমার দাদি ছিল। সেই আভাব, আত্মবিশ্বাস, আত্মশক্তি সব যেন স্যারের মধ্যে দাদির বহিঃপ্রকাশ। সারা হাত নাড়ায় নাড়ায় কি জানি বুঝাচ্ছে আয়ানের চোখ সারার হাতে ছুরিগুলোর উপর পড়লো, তার চোখ কপালে উঠলো, তাড়াতাড়ি করে সারার কাছে গেল, কিন্তু কিভাবে জিজ্ঞাসা করবে ছুরিগুলো কোথায় পেলো, বা ও কি নিজে বানিয়েছে, কিন্তু ও আগের ডিজাইনের ছুরি এখন কেন বানাবে, আর কে বা ওকে ছুরিগুলো দিচ্ছে। এই ছুরি দুটো হুবহু আমার দাদির আমাকে কতবার দেখাচ্ছে আর বলছে, দাদু ভাই এই ছুরি দুটো তোর বউয়ের জন্য। স্যার, স্যার, সারা বলো। স্যার আপনাকে কখন থেকে ডাকছি, আপনি এত কি ভাবছেন? আমাদের এখন প্রোডাক্ট লঞ্চ করা উচিত। চলো, থাক, পার্টি শেষে সারাকে জিজ্ঞাসা করব। সুন্দরভাবে প্রোডাক্ট লঞ্চ আর পার্টি শেষ হলো, যেমন করে চেয়েছো তার থেকে বেশি ভালো করে শেষ হয়েছে। সবাই অনেক খুশি, অনেক ক্লায়েন্টের সাথে বড় বড় কন্ট্রাক্ট সাইন করেছে। অলমোস্ট সবাই চলে গেছে, সারা আয়ান দিয়ে সব পেপার বুঝায় দিচ্ছে, কিন্তু আয়ানের আর কি হয়েছে ও নিজের জানে না। সারার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, ওর কাজের চোখে যেন নিজেকে হারিয়ে ফেলেছে। স্যার, কি দেখছেন? না তো কিছু না। ওকে স্যার, আজকে আসি, সব কমপ্লিট। সারা বলেই চলে যেতে লাগলো। পিছন থেকে আয়ান সারার হাত টেনে ধরছে। সারা একটু দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। এমনি আয়ান ওকে আজকে এইভাবে দেখছে, ওর অস্বস্তি লাগছে। তার উপর আয়ানের হাত ধরাতে ও চমকে উঠলো আর পিছে তাকায়, নিজের হাত ছড়াতে চেষ্টা করলো। আয়ান ছেড়ে দিল। সরি সারা, আমার হাত ধরাটা ঠিক হয়নি, প্লিজ ডোন্ট মাইন্ড। ওকে কি যেন কথা আছে। আচ্ছা, তোমার হাতের ছুরিগুলো দেখে তো মনে হচ্ছে অনেক ট্রেডিশনাল। তার ছুরিগুলো কি তোমার মায়ের নাকি দাদির? বেশ সুন্দর। স্যার, এই ছুরি দুটো আমার আঙ্কেল দিয়েছেন, মানে হবু শ্বশুর বাবা, আর এগুলো নাকি ওনার মায়ের। ও আচ্ছা সারা, চলো তোমাকে ড্রপ করে দিই, অনেক লেট হয়ে গেছে। থ্যাংক ইউ স্যার। আমি একা যেতে পারবো, আপনাকে কষ্ট করার দরকার নেই। কি যে বলো না, তোমার জন্য প্রজেক্টটা এত সাকসেসফুল হলো, আমাদের কোম্পানির এত বেনিফিট হলো, আর তোমাকে ড্রপ করতে পারবো না তা কি করে হয়? রাস্তাঘাটের অবস্থা ভালো না, তার উপর তুমি মনে হয় আমা আমা কি স্যার বলতে চাইলেন? আমার পিএ? এতটুকু তো করতেই পারি, চলো আর কথা বাড়িয়েই না। আয়ান ড্রাইভ করছে আর পাশে সারা বসে আছে। আয়ান আর চোখে ওকে মাঝে মাঝে দেখছে। আয়ান ড্রাইভ করছে আর সারাকে প্রশ্ন করছে ওর কি পছন্দ কি অপছন্দ, ওর ভালো লাগা খারাপ লাগা সব টুকিটাকি প্রশ্ন করছে। সারা শুধু উত্তর দিচ্ছে, এর বাইরে কোনো কথা বলছে না। এমনি ওর অস্বস্তি লাগছে, আয়ান ওর দিকে আর কেমন ভাবে তাকাচ্ছে, তার উপর এসব প্রশ্ন করছে। কিছুক্ষণের মধ্যে সারার বাড়ি এসে পড়লো। স্যার সামনে দাঁড়ান, আমার বাসায় এসে পড়ছি। এত তাড়াতাড়ি এসে পড়লাম? তাড়াতাড়ি কই, আবার 1 ঘন্টার পথ, আপনার কাছে তাড়াতাড়ি লাগছে? ও সরি, আমি বুঝতে পারিনি তোমার সাথে কথা বলতে বলতে। সেটাই। ওকে স্যার, আসি। গাড়ি থেকে নামতে নামতে। ওকে, কালকে অফিসে আসবা না? জি স্যার, আসবো কালকে। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সারা বাসা গিয়ে দেখছে ওর চাচা চাচি আসছে। চাচা চাচিকে জোড়া ধরে অনেক দিনের না দেখা আকুতি তৃপ্তির সাথে মিটায় নিল। তারা সারার মায়ের কাছে ছেলে সম্পর্কে জেনে অনেক খুশি। অবশেষে সারা ভাগ্যে এত ভালো ছেলে জুটছে, আসলেই সারা অনেক ভাগ্যবতী। আয়ান বাসা ফিরছে, বাসা ফিরেই গাড়ি গ্যারেজ করে উপরে গেল, দরজার কলিং বেল বাজালো, ওর মা দরজা খুলে দিল। কিরে বাবুই, আজকে তোর লঞ্চ পার্টি কেমন হলো? তোর মুখ দেখে বেশ বুঝতে পারছি সব ভালো না, খুব ভালোভাবে হয়েছে। ঠিক ভাবছো আমার মাদার বাংলা, তুমি যে কি তোমাকে না বলতে সব বুঝে যাও কেমনে? আমি যে তোর মা, তাই?
হুম তাই, জোরে ধরে। তো আমার ফাদার বাংলা কই দেখতে পাচ্ছি না যে? উনি তো তার বাবুইর বিয়ের আয়োজন নিয়ে মহাব্যস্ত। বাবুই, তোর বাবাকে এত খুশি আমি শেষ তোর জন্মের দিন দেখছি তোর বিয়ে নিয়ে যে এত খুশি যে খুশি রাখার সে জায়গায় পাচ্ছে না, হাহা। হুম মা, তা ঠিক বলছো। বাবুই, তুই যে আমার ছেলে, আমার খুব গর্ব হয়। তোর বাবা তোর জন্য তার পছন্দের মেয়ে ঠিক করছে আর তুই না দেখে রাজি হয়ে গেলি, এমনকি একবারের জন্য জিজ্ঞাসা করলি না যে কেমন মেয়েটা। মা, আমি নিজের থেকে বাবার পছন্দ করে জিনিস বেশি পছন্দ করেছি আর সেগুলো সবসময় পৃথিবীর শ্রেষ্ঠ হয়। আমার বিশ্বাস যাকে বাবা আমার জন্য পছন্দ করছে সেও সবার থেকে শ্রেষ্ঠ হবে। হুম, আমার বাবুইটা এত ভালো যে তার বাবা মার সবকিছুই শ্রেষ্ঠ হয়। হুম আচ্ছা মা, আমি ফ্রেশ হই। আচ্ছা। আয়ান ফ্রেশ হয়ে তার বাবার ঘরে গেল। তিনি কার সাথে যেন কথা বলছে, কথা শেষে মোবাইলটা রেখে দিল। বাবা। বাবুই, আয় আয়, আমার কাছে বসো। আচ্ছা বাবা, তুমি যেই মেয়েটাকে আমার জন্য পছন্দ করছো তার নাম মামুনি ছাড়া কি? হুম, আজকে তো বলবো, কারণ এতদিন আমি ইচ্ছা করে বলিনি যাতে তুই তোর গুণগুলো দেখতে পারিস আর আমার মনে হয় তুই তো পারছিস। এটাও আন্দাজ করতে পারছিস যে আমি কার কথা বলছি। বাবা সারা। অবাক স্বরে। হুম, আমার সারা মামুনি। বাবা, তুমি আমাকে আগে কেন বলনি আর তুমি সবসময় ওর কথা আমাকে শুনে তা কখনো ওর নামটা কেন বলনি? আমার মনে হয় সারা জানে না তুমি আমার বাবা। আর তুমি ওকে তো প্রতিদিন লিভ দিতে, কিন্তু কেন বলনি ওই অফিসটা তোমার? ইচ্ছা করে বলিনি আর করিমকেও বলতে নিষেধ করছি। বাবুই, তোর তো সারাকে পছন্দ হয়েছে তো? বাবা, তোমার পছন্দ কখনো খারাপ হতেই পারে না আর সেটা তো তোমার মামুনি, কার এত বড় সাহস যে তাকে অপছন্দ করতে পারে? বাবুই, আমি কেন জানি কিছুটা কিছু কিছু গন্ধ পাচ্ছি। দুষ্টুমি করে। হুম বাবা, একটু। মুচকি হেসে। ওরে আমার বাবুই, এখন যা মামুনিকে কল করে বল কালকে যেন অফিসে না আসে, তুই ছুটি দিয়ে দিছিস। ওকে বাবা। শোনো বাবা, তুমি সারাকে বিয়ের আগে বলি না যে আমি তোমার বাবুই। আচ্ছা, যা বলবো না। আয়ান সারাকে কল করে বলল যে তাকে বিয়ের জন্য 1 সপ্তাহ ছুটি দেওয়া হয়েছে, তাকে আর কালকে আসতে হবে না। সারা রাজি হয়ে গেল। হাজার হলো বিয়ে বাড়ি কিছু কাজ করলে অনেক, আয়ানকে বিয়ের দাওয়াত করলো তো মুখ চিপে হাসছে আর আসবে বলে কল কেটে দিচ্ছে। সারা তার সব কলিগকে কল করে বলল সবাই যেন তার বিয়েতে আসে। বিয়ের আয়োজন জোরসে চলছে। গায়ে হলুদের পর্বও বেশ ভালোই হয়েছে। সারার গায়ে হলুদে কলিগ সহ আয়ানও আসছে। সবাই আয়ানকে পাঞ্জাবি পরতে আসা দেখে অবাক। সারা বেশ খানিকটা, কিন্তু কেউ কিছু বলছে না। সারা আয়ানকে ওর মা, চাচা, চাচির সাথে পরিচয় করে দিচ্ছে, কিন্তু আয়ানের সাথে ওরা কথা বলছে আর মিটমিট করে হাসছে। সারার বেশ ওর লাগছে ব্যাপারটা। আগেই আয়ান তাদের বলছে যেন সারা জানতে না পারে আয়ানই বাবুই, তাই তারা হাসছে। আয়ান সারার মুখে আর হাতে আলতো করে হলুদ ছোঁয়া দিয়ে ওর দিকে কিছুক্ষণ তাকায় ছিল। সারাটা বুঝতে পারে অন্যদিকে তাকায় আছে। আয়ান দেখে মুচকি একটা হাসি দিয়ে চলে গেছে। হলুদ শেষ। আজ সারা আর আয়ানের বিয়ে একটা বড় কমিউনিটি সেন্টারে বেশ জাঁকজমক করে বিয়েটা হয়েছে, কিন্তু বেশি মানুষ ছিল না। সারার পরিবার আর কলিগ আয়ানের খুব কাছের আত্মীয় আর ওর পরিবার। শেষমেশ বিয়েটা খুব ভালোভাবে সম্পূর্ণ হলো। পরে কলিগরাও বরকে দেখে সাংঘাতিক শকট হয়েছে, কিন্তু কেউ আর সারাকে বলল না যে বরকে আয়ান মানা করছে। বিদায় পর্ব শেষে সারাকে আয়ানের বাসা নিয়ে যাওয়া হলো। তাকে অসাধারণভাবে বরণ করা হয়েছে। সারা নিজেকে পৃথিবীর সেরা ভাগ্যবতীর খেতাব দিচ্ছে মনে মনে। আসলেই ও অনেক ভাগ্যবতী। এই শ্যামবর্ণ রঙের এত কদর পাবে কখনো কল্পনা করেনি। শুধু একটাই কমতি, এখনো তার বরের চেহারা দেখা কপালে জুটলো না। ওর খুব দেখতে মন চাচ্ছে তার আঙ্কেলের বাবুইকে দেখতে, যে না দেখেই তাকে বিয়ে করেছে, যার অঙ্গনে এসে তার এত মর্যাদা, এত ভালোবাসা। একবার সেই মানুষটার চেহারা দেখার বড়ই আকুতি কাজ করছে। সারার বরণ শেষে ওকে আয়ানের রুমে নিয়ে গেছে। যাওয়ার প্রায় 1 ঘন্টা পরে একটা পিচ্চি সারার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে আর বলছে, ও আমার বাবুইর বউ, চলো, তোমাকে আমার বাবুই ছাদে নিয়ে যেতে বললো। তুমি কি হও তোমার বাবুইর?
আমি বাবুইর বড় আপি হই। চলো তো এখন। তাই বুঝি? আচ্ছা চলো। সারাকে ছাদে দিয়ে পিচ্ছিতে চলে গেল। সারা পা টিপে টিপে সামনে গেল, দেখছে ছাদের রেলিং ধরে আকাশ পানে তার আঙ্কেলের বাবুই চাঁদ দেখছে। কি বলে ডাকবে বুঝতে পারছে না। প্রায় 5 মিনিট পর সারার মুখ খুলল। আঙ্কেলের বাবুই শুনছেন? আয়ান চট করে সারার দিকে মুখ করলো। চাঁদের আলোয় আয়ানের মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে। সারা আয়ানকে দেখে 2 পা পিছিয়ে গিয়ে, স্যার আপনি অনেক বড় শকর খেয়ে। সারা আয়ানকে দেখে হাই ভোল্টেজ শকর খাইলো। কোনো কিছুতেই যেন ক্যালকুলেশন মিলাতে পারছে না যে আয়ানই তার আঙ্কেলের বাবুই। খুব বেশি সারপ্রাইজ হয়ে গেছে। আসলে মানুষ কখনো ভাবতে পারে না তার জীবন সঙ্গীকে আল্লাহ তার জন্য নির্ধারণ করে রেখেছেন। চোখের সামনে অনেক সময় থাকা সত্ত্বেও চেনা যায় না আল্লাহর নীলা বোঝা বড় দায়। সারা মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। মাথাটা কেন জানি ফ্যানের পাখার মতো ঘুরছে। মাটিতে পা রেখে দাঁড়ানো দুষ্কর হয়ে উঠছে। আয়ান তার জীবন সঙ্গী শিখে আগে থেকে জানতো আমি আঙ্কেলের মামুনি, আর আমি যে ওনার স্ত্রী হব জানা সত্ত্বেও আমাকে বিয়ে করতে রাজি হলো। যিনি চাইলেই সামিরার থেকে বেশি সুন্দরী মেয়েকে বিয়ে করতে পারেন, তার যে কোনো কমতি নেই। নেই সৌন্দর্য, নেই যোগ্যতার, নেই মনুষ্যবোধের, নেই টাকা পয়সার। তাহলে কেন আমাকে বিয়ে করলেন? আঙ্কেল আমাকে পছন্দ করছেন, তাই এখনো কি এমন ছেলে আছে যার কাছে বাবা মার পছন্দ এত মূল্যবান? আল্লাহ আমার ভাগ্য এত ভালো করছেন যে আয়ানের মতো ছেলেকে জীবন সঙ্গী হিসেবে পেয়েছি। সারার দুচোখে পানি ছলছল করছে। এটা দুঃখের নয়, সুখের পানি। আল্লাহের কাছে বারবার ফেরিয়ে পড়তে ইচ্ছা করছে। আল্লাহ আমার মতো অবহেলিত মেয়েদের জীবনে আয়ানের মতো চিন্তাধারার আর মন মানসিকতার মানুষকে জীবন সঙ্গী হিসেবে দিও, যাতে যোগ্যতা ও গুণ দেখে মানুষকে বিবেচনা করে আর সবাইকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিও। নিজের প্রতিভা দিয়ে নিজেকে প্রতিষ্ঠা করার আত্মশক্তি দিও, যাতে কেউ নিন্দা করার আগে 10 বার ভাবে কোন অবস্থার মানুষকে নিন্দা করতে যাচ্ছে। সারা যেন সব সুক্রিয়া প্রশ্ন মনে মনে করে যাচ্ছে। মুখ ফুটে কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেছে, তাও অনেক প্রচেষ্টা করে মুখ খুলল। স্যার আপনি বাবুই? চোখে জল চাপা স্বর। সারা তুমি কাঁদছো কেন? প্লিজ রিল্যাক্স। আমি জানতাম না তুমি বাবার মামুনি। আমি তো পরশু জানতে পেরেছি, আর আমি পরে সবাইকে নিষেধ করেছি তোমাকে না বলতে। আমি দেখতে চেয়েছি আমাকে দেখার পর তোমার রিয়াক্ট কি হয়। সত্যি বলছি জানো, তোমাকে কাঁদাতে চাইনি। আমার বিয়ের আগে বলা উচিত ছিল তোমার পছন্দের একটা ব্যাপার আছে। সারা আয়ানের কথা শুনে আরো অবাক হচ্ছে। নিজেকে এত ভাগ্যবতী বললেও এখন কম মনে হচ্ছে। আয়ান তার পছন্দ নিয়ে ভাবছে। সারা এবার জোরে কেঁদে দিল। আয়ান দৌড়ে সারার কাছে আসলো আর বলতে লাগলো, প্লিজ সারা, এভাবে কেঁদো না। স্যার আমি কল্পনাও করিনি আপনি বাবার বাবুই। আমার আজকে নিজের খুশিকে কিভাবে প্রকাশ করবো জানি না, হয়তো চোখের জল হিসেবে খুশিগুলো বের হচ্ছে। সারা সত্যি আমাকে তোমার বর হিসেবে মানতে খারাপ নয়, বরং খুশি হচ্ছে। স্বস্তির সুরে, হুম স্যার। কেঁদে দিয়ে দুজনের জীবনের ঘটে যাওয়া ভালো মন্দ সব কথা দুজন দুজনকে বলতে লাগলো। ভালো লাগা, মন্দ লাগা, মজার ঘটনা, ইচ্ছাগুলো দুজনের কথায় যেন ছাদের চারিদিক গম গম করছে। যেন দুজন বর কনে নয়, গল্পের আসরের 2 বক্তা তাদের গল্প শোনাচ্ছে। দুজন গল্প করতে করতে কখন যে ছাদের রেলিং ধরে একদম পাশাপাশি দাঁড়ায় আকাশপানে দাঁড়িয়ে আছে বুঝতেই পারেনি। সারা একটা কথা বলবো? হুম স্যার বলেন। প্লিজ এখন আমাকে স্যার বলি না, আয়ান বলে ডাকি। স্যার শুনে বারবার মনে হচ্ছে আমি অফিসে আমার পিএ এর সাথে কথা বলছি, যেন আমার বউ না তুমি। হা হা হা। আচ্ছা আপনাকে স্যার না বলতে চেষ্টা করব। সারা তোমার বিয়ে হয়েছে বলে তোমার জব কিন্তু ছাড়তে পারবে না। তোমার জীবনে নিজের প্রতিভা বিকাশ করার অনেক সময় এখনো আছে। তোমাকে দেখে বাকি সবাই অনুপ্রেরণা পায়। তুমি আমার পিএ হয়ে থাকবে। অবশ্যই বাবা মায়ের সাথে সময় কাটাবো। শুধু বেস্ট পিএ নয়, বেস্ট বৌমাও হতে চাই। আমি জানি তুমি পারবে।
দুজন কথা বলতে বলতে প্রায় রাত গড়িয়ে পড়েছে, দুজন খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে। স্বামী স্ত্রীর সম্পর্কটা খুব অদ্ভুত করে আল্লাহ করেছেন মুহূর্তেই, যেন সব ভালোবাসা আল্লাহ দুজনের মনে জন্ম দিয়েছে, যে ভালোবাসা বছর বছর ধরে প্রেমের সম্পর্কে আবদ্ধ থাকলেও হয় না। সারা, তোমার হাতটা একটু ধরি। মাথা নাড়িয়ে সায় দিল। হাত ধরেই সকালের আলোর বিচ্ছুরণ ঘটতে শুরু করলো। দুজন নিচে গেল, কিছুক্ষণ ঘুমানোর পর উঠে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে গেল। আয়ানের বাবা সোফায় বসে পেপার পড়ছে, সারা আর আয়ান নিয়ে পাশে বসল। তিনজনে গল্পের আসর জমিয়েছে। আয়ানের মা আজ সকালে উঠেই নাস্তা তৈরি করেছে। সারার প্রথম দিনটাই ওকে আর কিছু করতে দেয়নি। একটু পর টেবিলে নাস্তা রেডি করে সবাইকে খেতে ডাকলো। চারজন বসে খাচ্ছে আর গল্প করছে। আজ কিন্তু ওদের কোনো রিসেপশন পার্টি হবে না, আজ সম্পূর্ণ দিন ওরা একসাথে সময় কাটাবে। আয়ানের মা সারাকে খেতে খেতে বলছে, মা কালকে থেকে কিন্তু আমি নাস্তা তৈরি করবো না, তোমাকেই করতে হবে। আর তোমাকে আমি মেয়ে না, আমার বৌমা হিসেবে গ্রহণ করেছি। তুমি আমার আদরের বৌমা হয়ে থাকবা, শাসনও করবো বটে। আর সবাই যেন ভাবে তোমার মতো বৌমা সব ঘরে আসে। সারার কথাগুলো খুব ভালো লাগলো। আসলেই তো ভালো মেয়ে সবাই হতে পারে, কিন্তু ভালো বৌমা হওয়া অনেক বড় কথা। ও বুঝতে পারছে এই অঙ্গনে সবাই ওকে বড় করতে চায়, কেউ কখনো ওকে ছোট করতে না পারে। ওদের খাওয়া শেষে কিছুক্ষণ পর প্রতিবেশী কিছু মহিলা ওকে দেখতে আসলো। সিম্পল ভাবে ও আছে, সবাইকে সালাম দিয়ে হেসে হেসে কথা বলছে। অনেকে সারার ব্যবহার ভালো লাগলো। কিছু মানুষ কথায় কথায় আয়ানের মাকে বলল সব দিক থেকে ভালো আছে, কিন্তু গায়ের রং ময়লা। আয়ানের মাও হেসে হেসে বলল, ভাগ্যিস ময়লাটা দেখা যাচ্ছে, অনেক মেয়ের মতো আমার বৌমার মনে কোনো ময়লা নেই। এখানে সারাকে ছোট হতে হলো না। আজকে সারাদিন ওরা একসাথে সময় কাটালো। আয়ানের বাবা আর সারার গল্প করে দেখে মা ছেলে দুজনে টাস্কি লাগছে। কি মিল ওদের! পরের দিন সারা গ্রামের বাসা গেল। ওর মা চাচি চাচা ওর বিয়ের পরের দিন সকালে চলে গেছেন আর ওদের আসতে বলেছে। নতুন জামাই সেই আপ্যায়ন করা হচ্ছে, অনেক পিঠাপুলি, কত আইটেমের খাবার আয়ানকে খেতে দিচ্ছে। সারা ভীষণভাবে মজা নিচ্ছে, কারণ আয়ানের পক্ষে এত কিছু খাওয়া সম্ভব হচ্ছে না, কিন্তু বেচারা বাধ্য ছেলের মতো হেসে হেসে গিলছে। আয়ান দিয়ে অনেক মানুষ দেখতে আসলো, যেই মেয়েকে এত ছেলে রিজেক্ট করছে সে মেয়েকে আবার বড় কোম্পানির মালিক বিয়ে করছে। নিশ্চয় বুড়া হবে বা দেখতে খারাপ বা কোনো খুঁত থাকবে, কারণ আমাদের সমাজের চিন্তা ভাবনা সবসময় নেগেটিভ হয়। কিন্তু আয়ানকে দেখে, ওর ব্যবহার দেখে সবাই অবাক। যারা সবাই সবসময় ছাড়ার কমতি নিয়ে কথা বলতো, যারা ওর কথা বলেনি কথা শোনাতো, যে মেয়ে মানুষ এত কেন কথা বলে, তার উপর সামলাতে হয়, যে কেন এত গুলিয়ে আসে কে জানে। তারাই আজ আয়ানকে বলছে, বাবা সারা অনেক ভালো মেয়ে। আমাদের পাড়ার মধ্যে সারা বেশি গুণী কোনো ছেলের সাথে কোনোরকম কিছু ছিল না, মেয়েটার ব্যবহার ও অনেক ভালো। সারার আজকে হাসি পাচ্ছে। সমাজের মানুষ আসলেই অদ্ভুত, মানুষের অবস্থা দেখে কথা বলতে ভালো জানে। আজ আমি বড়লোক বাড়ির বউ হয়েছি, তাই আমার গুণ সবার মুখ দিয়ে বের হচ্ছে। কয়েক বছর পর সারার কোল জুড়ে একটা ছেলে এসেছে, দেখতে মায়ের মতো, কিন্তু গায়ের রং পেয়েছে বাবার। সারাও বাড়ি আর বাইরের কাজ সুন্দর করে সামলায় আসছে। আয়ান আর সারার মধ্যে অফুরন্ত ভালোবাসা। সারাকে নিয়ে শ্বশুর পরিবার সবসময় গর্ববোধ করে। সারার ছেলেকে নৈতিক শিক্ষাগুলো ঠিকমতো দেওয়া হচ্ছে, কারণ পরিবার থেকে বাচ্চাদের চিন্তা ভাবনাগুলো বিকশিত হয়, যা বড় হয় মানসিকতার পরিচয় পাওয়া যায়। সুন্দর চিন্তাধারা নিয়ে বড় হচ্ছে ভবিষ্যতের এক আয়ানের। বিশেষ দ্রষ্টব্য: আপিরে সবার ভাগ্য আর সারার মতো হয় না, কিন্তু আমরা চাইলেই নিজেকে সারার মতো প্রতিষ্ঠিত করতে পারি। মানুষের মুখ আছে অনেক কিছু বলে, অনেকে মানুষের কথায় বিয়ে করে ফেলে। অনেক নিচু মনের মানুষকে আমরা যদি নিজের চেহারা নয় ব্যক্তিত্বকে মূল্য দিয়ে জীবনে কিছু করতে পারি, তবে মানুষ আমাদের সাফল্য দেখে ভালো কথা বলতে শিখবে। আমাদের কমতিগুলোকে শক্তির রূপে দেখিয়ে আদার্স জিনিসগুলোতে দক্ষতা অর্জন করে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি। তবে যেসব মানুষ আমাদের কমতি নিয়ে কথা বলে, তারা একদিন গুণ নিয়ে কথা বলবে। সো প্লিজ, আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে চেষ্টা করো। কারো উপর নির্ভর করে থাকলে কখনো নিজের জন্য আলাদা জায়গা তৈরি করা যায় না। সমাপ্ত।